প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান বিভাগে ব্যবসায় গণিত ক্লাস আমি ফারজানা আহমেদ, সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারাতুজু ডিগ্রি কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম। তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা রাখি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে ব্যবসা গণিতের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা আলোচনা করব। এর মধ্যে আমরা একটা ক্লাস করেছি এবং আমি এই চ্যাপ্টারটাকে কয়েকটা পার্টে ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে আমরা ইতিমধ্যেই একটা ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস, যেটাকে আমি পার্ট 2 বলছি। এখানে পার্ট 1-এ আমি ম্যাট্রিক্স কীভাবে গঠন করা হয়, তারপর এর শর্ত, বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা রাখি তোমাদের সেগুলো স্মরণ আছে। এবার আমরা আজকে যে ক্লাসটা করব সেখানে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রকারভেদ অনেক আছে, তার মধ্যে আমি বেশ কিছু নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। একটু তোমরা দেখো, আমি বোর্ডে আগেই সময় যাতে নষ্ট না হয় সেজন্য আমি আগেই এখানে একটু তুলে রেখেছি। দেখো, প্রকারভেদের মধ্যে আমি লিখেছি কি: সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, কর্ণ বা আড়াআড়ি ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স, একাত্মবোধক ম্যাট্রিক্স, অএকাত্মবোধক ম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স, এমন জটিল ম্যাট্রিক্স। আমি একটা একটা করে উদাহরণ দিয়ে তোমাদের বুঝাবো। বোঝানোর সময় কিছু কথা চলে আসবে যা গত ক্লাসে আমরা বলেছিলাম সেগুলো। যেমন দেখো, প্রথমেই আমরা 1 নম্বরে যে ম্যাট্রিক্সের কথা বলেছি সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। আমাদের নিশ্চয়ই মনে আছে ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা চলক রাশির প্যারামিটার, এগুলোকে যখন আমরা সারি এবং কলাম আকারে উপস্থাপন করব তখন আমরা এটাকে ম্যাট্রিক্স বলে থাকি। সাধারণত আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। সাধারণত আমরা ক্যাপিটাল লেটার এ দিয়ে আমরা ম্যাট্রিক্সকে উপস্থাপন করি। আমি দেখো, এখানে কিছু উপাদান আমাদের থাকবে, ম্যাট্রিক্সের ভিতরে কিছু উপাদান থাকবে, যেই উপাদানগুলোকে আমরা সারি এবং কলাম আকারে উপস্থাপন করব। আমি এগুলোকে দেখো লিখছি: A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এভাবে কর। যখন আমরা এভাবে, আমি গত ক্লাসেরটা একটু রিপিট করছি, যখন আমরা এভাবে কোনো উপাদানকে সারি এবং কলাম আকারে, দেখো এখানে সারি এবং কলাম, এই সারি একটা, দুটো, তিনটা, সারি এবং কলাম কয়টা? এ একটা, দুটো, তিনটা, এইভাবে উপস্থাপন করব, তখন আমরা তাকে ম্যাট্রিক্স বলি। হ্যাঁ, এরা আমরা প্রথম ক্লাসে এগুলো আলোচনা করেছি। এখন এখানে কয়টা? 3টা রো, 3টা কলাম। যেখানে আমরা এই পাশে দেখো, ডান পাশে আমরা এভাবে লিখছি, এটা 3/3 ম্যাট্রিক্স। এগুলো আমরা ইতিমধ্যে প্রথম ক্লাসে আলোচনা করেছি। 3/3 ম্যাট্রিক্স কি? 3টার, এই প্রথমটাকে আমরা বলছি সারির সংখ্যা, দ্বিতীয়টাকে বলছি আমরা কলামের সংখ্যা, তাই না? হ্যাঁ, এখন দেখো, সারি 3টা, কলাম 3টা, এভাবে আমরা সাধারণত ম্যাট্রিক্সকে উপস্থাপন করি এবং সেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে আমার প্রথম যেটা, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? আমরা বলেছি কি যে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ম্যাট্রিক্সকে উপস্থাপন করে থাকি। এবং দেখো, এখানে আমি A11, A12, A13, হ্যাঁ, এভাবে আমরা তো জানি যে ম্যাট্রিক্সকে সাধারণত আমরা একটা বন্ধনীর মধ্যে আবদ্ধ করি। সেটা হতে পারে থার্ড ব্র্যাকেট অথবা একটা ফার্স্ট ব্র্যাকেট, এরকম করে, হ্যাঁ, অথবা ফার্স্ট ব্র্যাকেটে, অথবা অনুম্ব দুটি রেখা দ্বারাও আমরা উপস্থাপন করতে পারি। আমরা প্রথম ক্লাসে পড়েছি। আজকে দেখো, আমরা এখানে কি করলাম, আমি এখানে থার্ড ব্র্যাকেটে ইউজ করেছি এবং এগুলোর মধ্যে আমরা জানি যে আমরা উপাদানগুলোকে আমরা স্মল লেটারে উপস্থাপন করি। এখানে যখন যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা একটা থাকবে তাকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। দেখো, এখানে একটা সারি, ঠিক আছে, এটাকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। তারপর 2 নম্বর গেল, 1 নম্বর, 2 নম্বর কি? কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, সারি ম্যাট্রিক্স আমি আরেকটু একটা উদাহরণ দিই। যেমন হতে পারে, দেখো, A3, 5, 2, এরকম করে। এখানে 3 হচ্ছে কি? A
1 1 হচ্ছে 3, A1 2 হচ্ছে 5, A1 3 হচ্ছে 2। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা হলো সারি ম্যাট্রিক্স। এবার আসো আমরা যাই কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে কলামের সংখ্যা একটা থাকবে। যে ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কয়টা? একটা। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, A11, A21, A31। কি লিখেছি? A11, A21, A31। আমরা ডান পাশে, আমরা তো স্মল লেটার দিয়ে উপাদানকে বুঝিয়ে থাকি, তাই না? দেখো আমরা ডান পাশে এখানে ছোট ছোট করে লিখছি, তাই না? 1 1 কি? প্রথম 1 হচ্ছে সারির সংখ্যা, দ্বিতীয় 1 হচ্ছে কলামের সংখ্যা। আবার 2 1 লিখছি, প্রথম 1 সারির সংখ্যা, দ্বিতীয় 1, প্রথম 2টা হচ্ছে সারির সংখ্যা আর 1 হচ্ছে কলামের সংখ্যা। এখানে 3 হচ্ছে সারির সংখ্যা, 1 হচ্ছে কলামের সংখ্যা। তাহলে দেখো এখানে আমাদের একটা কলাম, রো কিন্তু একটা, দুটো, তিনটা। যে ম্যাট্রিক্সে কলামের সংখ্যা একটা থাকবে তাকে আমরা বলি কি? কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই, যেমন A532। হ্যাঁ, এটাকে আমরা বলছি কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার আসো আমরা 3 নম্বরে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে, আমরা ছোটোবেলায় আলোচনা পড়েছিলাম জ্যামিতিতে, মনে আছে? হ্যাঁ, যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। আমরা প্রথম ক্লাসে বলেছি যখন আমরা এই ম্যাট্রিক্সের উপাদানগুলোকে উপস্থাপন করব তখন ম্যাট্রিক্সের চেহারাটা দু রকমের হতে পারে। একটা কি? আয়তাকার, আর একটা হচ্ছে বর্গাকার। কখন বর্গাকার হবে? যখন তোমার সারি এবং কলামের সংখ্যা সমান হবে। আমাদের 3 নম্বরে প্রকারভেদে আমরা আলোচনা করছি কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যখন আমার রো এবং কলামের সংখ্যা কি হবে? সমান হবে। দেখো আমি এখানে একটুখানি দিচ্ছি, A11, A12, A21, A22। দেখো এখানে একটু, এখানে হচ্ছে দেখি রো কয়টা? একটা, দুটো। কলাম কয়টা? একটা, দুটো। তাহলে আমরা জানি যে আমরা এই পাশে ছোট করে লিখতে পারি, যে ডান পাশের নিচে যে ছোট ছোট 2x2 ম্যাট্রিক্স, আমরা বলে থাকি 2x2 ম্যাট্রিক্স, যখন রো এবং কলামের সংখ্যা সমান হবে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে রোয়ের সংখ্যাকে আমরা m দিয়ে বুঝাই এবং কলামের সংখ্যাকে n দিয়ে বুঝাই। ঠিক আছে? তাহলে যখন m = n হবে তখন আমাদের ম্যাট্রিক্সটা যখন আমরা উপস্থাপন করব তখন ওটার চেহারাটা বর্গাকার ধারণ করবে। আমরা তখন সেই ম্যাট্রিক্সে বলবো বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো এটাও একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন দেখো হতে পারে 3 5 4 2, আমরা বলছি কি 2x2 ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসো আমরা আলোচনা করবো এবার আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স কি? যখন চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান হবে, তাই না? হ্যাঁ, বিপরীত বাহু দুটো সমান হবে তখন আমরা তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলি। যেমন দেখো আমরা তো এ দিয়ে বুঝাচ্ছি, A11, A12, A13, A21, A22, A23। তাহলে দেখো এখানে কয়টা হচ্ছে? আমার রোয়ের সংখ্যা কয়টা? রোয়ের সংখ্যা হচ্ছে এ একটা, এ দুটো। কলামের সংখ্যা কয়টা? একটা, দুটো, তিনটা, তাই না? যাকে আমরা কিভাবে বলতে পারি? এটা 2x3 ম্যাট্রিক্স। 2x3 ম্যাট্রিক্স। এখানে কি আমার রোয়ের সংখ্যা দুটো, কলামের সংখ্যা তিনটা। হ্যাঁ, যেমন এখানে দেখো, তাহলে আমরা তাহলে একটা উপস্থাপন করি এভাবে। এটাকে একটা উদাহরণ দিই, 3 5 2 1 2 0। এটা আমাদের একটা কি? আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে? এখানে আমরা কি, এখানে কিন্তু তোমার m এবং n কি সমান না? আয়তাকার ম্যাট্রিক্সে আমাদের m ≠ n, অর্থাৎ m এবং n সমান হবে না। m দিয়ে আমরা কি বুঝাচ্ছি? m দিয়ে আমরা আমাদের রোয়ের সংখ্যা এবং n দিয়ে কলামের সংখ্যা বুঝাচ্ছি। তাহলে যে ম্যাট্রিক্সে রো এবং কলাম সমান হবে না, সে ম্যাট্রিক্স যখন তুমি উপস্থাপন করবা তার চেহারাটা আয়তাকার ধারণ করবে, তাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। আসো এবার
শূন্য ম্যাট্রিক্স, তাই না? শূন্য ম্যাট্রিক্স। আমরা তো জানি ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই তোমার উপাদান থাকতে হবে, উপাদান ছাড়া কোনো ম্যাট্রিক্স তৈরি হতে পারবে না। শূন্যও কিন্তু একটা সংখ্যা। হ্যাঁ, যখন কোনো ম্যাট্রিক্সের উপাদান, যেমন ধরো একটি দেই, যখন কোনো ম্যাট্রিক্সের উপাদান শূন্য হবে তখন তাকে আমরা শূন্য বা জিরো ম্যাট্রিক্স বলে থাকি। হ্যাঁ, এখন আমরা তো জানি যে ম্যাট্রিক্স সাধারণত আমরা ক্যাপিটাল লেটার দিয়ে উপস্থাপন করি, তাই না? এখন এই শূন্য ম্যাট্রিক্সকে আমরা, শূন্য ম্যাট্রিক্স একটা বৈশিষ্ট্য হচ্ছে শূন্য ম্যাট্রিক্সে আমরা ও দিয়ে ইন্ডিকেট করব, ঠিক আছে? তাহলে আমরা জিরো ম্যাট্রিক্সকে কী দিয়ে করব? শূন্য অথবা ও দিয়ে আমরা এই ম্যাট্রিক্সকে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? এই কর্ণ ম্যাট্রিক্স বোঝানোর সময় আমরা তিনটা মজার জিনিস বুঝবো। আসলে ম্যাট্রিক্সটার হচ্ছে একটা খেলার মতো। হ্যাঁ, তুমি যখন করবা দেখবা খুব মজা পাবা করতে। তো কর্ণ ম্যাট্রিক্সটা কি এই একটু বলি। কর্ণ ম্যাট্রিক্সে হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের আমি একটা কর্ণ ম্যাট্রিক্স থেকে আমি তিনটা জিনিস তোমাদেরকে আগে একটু বুঝাই। কর্ণ ম্যাট্রিক্সে একটা হচ্ছে কৌণিক, এই তিনটে বিষয় একটু তোমাদেরকে আগে একটু বুঝিয়ে নিই, তারপর আমরা কর্ণ ম্যাট্রিক্সে বুঝবো। কৌণিক উপাদান, কৌণিক উপাদান, হ্যাঁ, একটা হচ্ছে কৌণিক উপাদান। আগে একটু আমি ইয়ে করে নিই। কৌণিক উপাদান কি দেখো, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা একটা ম্যাট্রিক্স। ওকে, এখন কৌণিক উপাদান কাকে বলে? এই যে আমি দেখো তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, দেখেছ? উপর থেকে নিচে আসলো, বাম দিক থেকে উপর থেকে নিচের দিকে ডান দিকে আসলো, একটা কি তীর চিহ্ন, আর একটা নিচে বাম দিক থেকে উপরে যাচ্ছে, দেখেছ? এইগুলোকে বলে কৌণিক উপাদান। কি কি? A11, A22, আর A21, A12, আবার এইটা কৌণিক উপাদান, 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 এইটা কৌণিক উপাদান। তাহলে আমি তীর চিহ্ন দিয়ে কি বুঝাচ্ছে কি, এই যে কৌণিক উপাদান আমরা কাকে বলি? আমরা এখন এই যে কর্ণ বা আড়াআড়ি ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমার এই তিনটা বিষয় একটু জানতে হবে। জানার পর তারপর আমরা কৌণিক ম্যাট্রিক্স কাকে বলে এটা বুঝবো। একটা গেল, এটা আশা রাখি বুঝতে পেরেছো কৌণিক উপাদান কাকে বলে। এখন আসো আমরা আরেকটা বিষয় বুঝাই, সেটা হচ্ছে তোমার মাধ্যমিক কর্ণ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রধান কর্ণ আর একটা হচ্ছে মাধ্যমিক কর্ণ। প্রধান কর্ণটা একটু দেখো, প্রধান কর্ণ, প্রধান কর্ণটা কি আমি একটু এখানে দেখাচ্ছি। A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34, A41, A44, 42, A43, A44। দেখো আমি ম্যাট্রিক্সে একটা উপাদান দেখাচ্ছি। এখন বলেছি কি প্রধান কর্ণ। প্রধান কর্ণ কাকে বলে? দেখো আমি এই একটা বক্স আঁকছি, দেখতে পাচ্ছ? বাম দিক থেকে উপর থেকে নিচের দিকে এসছে, তাই না? এই যে বক্সের ভিতরে কতগুলো উপাদান দেখতে পাচ্ছ, কি কি? একটা হচ্ছে A11, A22, A33, A44। এই দেখে এইগুলোকে বলা হয় প্রধান কর্ণ। অর্থাৎ উপর থেকে বাম পাশ, উপর থেকে ডান পাশে নিচে যে একটা বক্স এঁকেছি, যে সেই বক্সের ভিতরে যে উপাদানগুলো আছে তাকে আমরা বলি প্রধান কর্ণের উপাদান। ওকে, আচ্ছা, তারপর আসো মাধ্যমিক কর্ণ।
মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক কর্ণ কোনটা? আচ্ছা আমি বক্স এটা একটু মুছে দিচ্ছি। উপাদানগুলো আমি আবার একটু লিখছি। A11, A12, সরি 21, যা আগে ছিল A33, A44। এখন দেখো মাধ্যমিক কর্ণ কাকে বলে। আমি প্রথমে একটু এঁকে নিই। এখন দেখো কি এঁকেছি, ডান দিকে উপর থেকে বাম দিকে নিচ পর্যন্ত যে একটা বক্স এঁকেছি। এই বক্সের ভিতরে যে উপাদানগুলো থাকে তাকে আমরা বলি মাধ্যমিক কর্ণ। কি কি আছে দেখো তাহলে, A14, A23, A32, A41, এই উপাদানগুলো মাধ্যমিক কর্ণের উপাদান। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা তিনটা বিষয় এখানে একটু বুঝলাম। একটা হচ্ছে কৌণিক উপাদান, দুই আমাদের প্রধান কর্ণের উপাদান, আর একটা হচ্ছে মাধ্যমিক কর্ণের উপাদান। আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে আসো এবার আমরা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে এটা একটু বুঝি। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি সবগুলো শূন্য তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। যেমন ধরো আমি একটু বুঝাই, একটা উদাহরণ দিয়েই বুঝাই। 1 0 0 0 2 0 0 0 3, এটা একটা ম্যাট্রিক্স। দেখো এখানে এই প্রধান কর্ণের উপাদানগুলো ব্যতীত বাকি সব উপাদানগুলো হচ্ছে কি শূন্য, তাই আমরা এটাকে বলবো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন আসো কর্ণ ম্যাট্রিক্স আবার দুই ধরনের আছে, একটুখানি আমি তোমাদেরকে বুঝাই। কর্ণ ম্যাট্রিক্স এটাকে আমরা দু ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে একক ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে একক ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা ম্যাট্রিক্স ধরলাম, এটা একটা 3x3 ম্যাট্রিক্স। আমি প্রধান কর্ণটাকে বক্সের ভিতরে রাখছি। তোমরা একটু খেয়াল করো, প্রধান কর্ণের যে উপাদানগুলো দেখিয়েছি সবগুলো একই ধরনের, 10 10 10, তাই না? বাকি সব হচ্ছে কি 0। যখন প্রধান কর্ণের উপাদানগুলো একই সংখ্যা হবে এবং বাকি সবগুলো শূন্য হবে তখন তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা এখন আসো একক ম্যাট্রিক্স, বা এটাকে ইউনিট ম্যাট্রিক্সও বলতে পারি অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। হ্যাঁ, এখন দেখো একটা উদাহরণ দেই। 1 0 0 0 1 0 0 0 1। আমি একটু প্রধান কর্ণটা বক্সের ভিতরে রেখে একটু বুঝাচ্ছি। দেখো আমি প্রধান কর্ণটা বক্সের ভিতরে রেখেছি না? এই প্রধান কর্ণের উপাদানগুলো কি আছে দেখো তো, একই রকম তো বটে। সংখ্যাটা কি 1, সংখ্যাটা কি 1। যখন প্রধান কর্ণের উপাদানগুলো এক এবং বাকি সব উপাদানগুলো শূন্য হবে তখন তাকে আমরা কি বলবো, একক ম্যাট্রিক্স, বা ইংলিশে এটাকে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলতে পারি। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফার্স্ট লেটার আই থেকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আই লেটার দিয়ে বুঝাবো। কি লেটার দিয়ে বুঝাবো? আই লেটার। হ্যাঁ, আমরা বলছি কি আইডেন্টিটি যে
শব্দ, তার ফার্স্ট লেটার হচ্ছে আই, সে আই দিয়ে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, যাকে আমরা বাংলায় বলছি একক ম্যাট্রিক্স, তখন আমরা এটাকে বোঝানোর জন্য আই ক্যাপিটাল লেটারটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এবার আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের কর্ণ ম্যাট্রিক্স শেষ, এবার করব রূপান্তরিত ম্যাট্রিক্স, যেটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। রূপান্তরিত ম্যাট্রিক্স কি আগে একটু বলি। ধরো আমি একটা ম্যাট্রিক্স উদাহরণ দিয়ে দেখালাম, কি বলছি, 1 2 3 4 2 1 1 0 3 একটা ম্যাট্রিক্স দেখালাম, যেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন দেখো রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ম্যাট্রিক্সে, অবশ্য এটা আমি যদি একটু 3/2 দিই তোমাদের জন্য একটু বোঝাতে সহজ হবে, 3/2 দিয়ে বুঝাই। এখানে দেখো এই ম্যাট্রিক্সে দেখো রোয়ের সংখ্যা কয়টা, রোয়ের সংখ্যা 3টা, অর্থাৎ এটা 3/2, তাই না? 3/2 ম্যাট্রিক্স না? হ্যাঁ, 3টা রো, 1 2 3, আর কলাম কয়টা, 1টা 2টো। ঠিক আছে, এটাকে আমরা 3/2 ম্যাট্রিক্স বলি। যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, যখন তুমি বা রূপান্তরিত ম্যাট্রিক্স, যখন তোমার যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের রোকে কলামে, কলামকে রোতে পরিণত করব, তখন তাকে আমরা বলবো রূপান্তরিত ম্যাট্রিক্স। দেখো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা এ ডট বা ট্রান্সপোজের টি দিয়েও আমরা বুঝাতে পারি। হ্যাঁ, আমরা কি বলেছি যে আমরা রোকে কলাম, কলামকে রো, তাহলে আমাদের এখানে কলাম কি ছিল 1 4 1, এটাকে আমি রো করব 1 4 1। এখানে দ্বিতীয় কলামের উপাদানগুলো কি ছিল 2 2 0, সেটাকে রো করে দিই 2 2 0। তাহলে আমরা কি করেছি, রোকে কলামে পরিণত করেছি। যখন কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করব, তখন তাকে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স বলবো। আমাদের যখন মেন ম্যাট্রিক্সটা কি ছিল 3/2, তাহলে হয়ে গেল কি 2/3 ম্যাট্রিক্স। একেই বলে রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটাকে আমরা এ ডট বা ট্রান্সপোজের টি, টি দিয়েও আমরা বোঝাতে পারি। আচ্ছা, এবার আসো একাত্মবোধক ম্যাট্রিক্স। একাত্মবোধক ম্যাট্রিক্স কি? একাত্মবোধক ম্যাট্রিক্স দেখো, এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। একাত্মবোধক হচ্ছে যে ম্যাট্রিক্স, আমি একটা উদাহরণ দিই প্রথমে। এখানে দেখো একটু দেখছি 5 5 4 4, হ্যাঁ, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, তাই না? হ্যাঁ, এখন বলেছে কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে তাকে আমরা বলছি একাত্মবোধক ম্যাট্রিক্স। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তুমি নির্ণায়ক, এটা তো আমরা জানি না। এখন আমি এটা বোঝানোর জন্য বুঝাই, এরপর আমরা পরের ক্লাসে নির্ণায়ক কী এটা আমি তোমাদেরকে বুঝাবো। এখন একটু সংক্ষেপে বুঝাচ্ছি। নির্ণায়ক হচ্ছে, দেখো আমরা কিছুক্ষণ আগে কণিক উপাদান আলোচনা করেছি না, এই কণিক উপাদানগুলোকে গুণ করে এদের মধ্যকার পার্থক্যটা যখন 0 হবে, আমরা নির্ণায়ক বোঝানোর জন্য এটাকে দুটো বার দিয়ে বুঝাই। এটা যখন কি হবে 0 হবে, তখন এটাকে বলা হয় একাত্মবোধক ম্যাট্রিক্স। 0 কেমন করে হলো দেখো, এটা একটু বুঝাই তোমাদেরকে। 0 আমরা এই কণিক উপাদান, কণিক উপাদান কি 5 × 4 বিয়োগ 4 × 5, 4 × 5, এটা গুণ করলাম, এটা গুণ, এদের মধ্যকার বিয়োগফল, এটাই আমরা এর ডিটারমিনেন্ট বা এর নির্ণায়কের মান। এটার মান দেখো কি হয়েছে, 4 5 20 বিয়োগ 4 5 20, অর্থাৎ 0। অর্থাৎ সুতরাং যখন আমার ডিটারমিনেন্টসে বা এ হচ্ছে আমার এই ম্যাট্রিক্সে এটার নির্ণায়কের মান, নির্ণায়কটা আমরা এ দুটো বার দিয়ে বুঝাই, আমরা পরের ক্লাসে বললাম যে এটা বুঝাবো। এটার মান যখন 0 হবে তখন আমরা এটাকে বলি একাত্মবোধক ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, নির্ণায়কের মান যখন কি হবে 0 হবে, তখন তাকে আমরা একাত্মবোধক ম্যাট্রিক্স বলি। আচ্ছা আসো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অএকাত্মবোধক ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। উদাহরণ আবার দেই, দেখো এখানে আমরা কি দিচ্ছি 6 5 4 4। এটার নির্ণায়কের মান কি দেখো, নির্ণায়ক বলতে আমরা এই দুপাশে দুটো বাদ দিয়ে বুঝাচ্ছি, এটা গুণ
এটা গুণ করা, এদের মধ্যকার বিয়োগফল। 4 6 কত 24 আর 4 5 20, তাহলে এটার মান কি হলো 4। তাহলে আমাদের এটা কি হয়েছে, আমাদের এ নির্ণায়কের মানটা কি নয়, নট 0। যখন এটার মান 0 হবে না তখন আমরা এটাকে বলবো অএকাত্মবোধক বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপর দেখো, তারপর আমাদের যেটা এসছে সেটা হচ্ছে উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কি, আমরা একটা ম্যাট্রিক্স প্রথমে একটু এখানে উপস্থাপন করি। 1 2 3 5 2 4 2 1 5 0 3, আমরা একটা ম্যাট্রিক্সকে উপস্থাপন করলাম। এখন দেখো, এটা আমাদের মেন ম্যাট্রিক্স যেটা আমরা লিখলাম। এই ম্যাট্রিক্স থেকে যখন আমরা কিছু কিছু উপাদান নিয়ে আরও ম্যাট্রিক্স তৈরি করব, তখন তাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। যেমন দেখো, আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম এই চারটা নিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। কি কি, 1 2 4 2। আমি আর একটা নিলাম A2 সমান, আমি কী করলাম এই চারটা নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম 2 1 0 3। এইভাবে যখন মেন ম্যাট্রিক্স থেকে বিভিন্ন উপাদানগুলো নিয়ে আরও অনেক ম্যাট্রিক্স তৈরি করা হবে, ওই যে ম্যাট্রিক্সগুলো তুমি তৈরি করবে সেই ম্যাট্রিক্সগুলো হবে মেন ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স। তোমাদের কি মনে আছে জটিল সংখ্যা আমরা পড়েছি কোথায়, নাম্বার সিস্টেমে, মনে আছে? কিভাবে জটিল সংখ্যা তৈরি করা হয়, বাস্তব সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যা যোগ করে আমরা জটিল সংখ্যা তৈরি করতে পারি। এটা আমরা প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে বা নাম্বার সিস্টেমে কিন্তু আমরা শিখেছিলাম। আচ্ছা, এখন দেখো আমি একটা ম্যাট্রিক্স আঁকছি, উপস্থাপন করছি 1। একটু খেয়াল করো, এটাও একটা 2x2 ম্যাট্রিক্স। এখানে আমি উপাদানগুলো কি দিয়েছি, আমার প্রথম সারির প্রথম কলামের উপাদান 1, প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান হচ্ছে 3+1। এটা কি, এটা দেখো একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা আই দিয়ে আমরা কি শিখেছিলাম, কাল্পনিক সংখ্যা। যখন বাস্তব সংখ্যার কাল্পনিক সংখ্যাকে একসাথে যোগ করবো তখন কিন্তু তোমার একটা পূর্ণ সংখ্যা হচ্ছে, একটা আসছে না, কেন, আমি আয়ের মান তো জানি না। এটাকে আমরা কি বলি, জটিল সংখ্যা। সংখ্যা পদ্ধতিতে আমরা এটা শিখেছি। দেখো আবার 4i, এটা একটা জটিল সংখ্যা। যখন তোমার কোনো উপাদান জটিল সংখ্যায় থাকবে তখন আমরা তাকে বলবো জটিল ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে কি বললাম, এ একটা জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা এখানে যতগুলো আমি দিয়েছি আরও অনেক তুমি বইয়ে পাবা, যেগুলো আমাদের জন্য পড়লে আরও তোমরা জানতে পারবা, শিখতে পারবা। এবং বোর্ডে প্রতি বছর কিন্তু জাতীয় ইউনিভার্সিটি তোমরা প্রশ্নগুলো একটু খেয়াল করলে দেখতে পাবা যে ওখানে ম্যাট্রিক্স সম্বন্ধে প্রশ্ন আসেই এবং সংজ্ঞা আসে। প্রকারভেদগুলো কয়েকটা দিয়ে দিবে, 3টা বা 4টা দিয়ে দিবে, এগুলোকে তোমাকে লিখতে হবে উদাহরণ সহকারে। তাহলে তুমি বইয়ে এগুলো ছাড়াও আরও পাবা, এগুলো পড়ার চেষ্টা করবা। আর আমার ক্লাসটা তোমরা যারা করেছো তারা যদি মনে করো যে আমার ক্লাসে তো আমি খুব দ্রুত বুঝাই বা একটু কঠিন করে বুঝাচ্ছি, আরও সহজ করে বুঝালে বোধহয় আরও ভালো হতো বা আরও একটু ধীরে বললে ভালো হতো, তাহলে তোমরা আমাকে কমেন্টে একটু জানাবা, নক করবা। তাহলে আমি চেষ্টা করব আমার পরবর্তী ক্লাসটা যেন তোমাদের মনের মতো করে হয়। হ্যাঁ, এখন যে অবস্থা চলছে পুরো বিশ্বে, এখন একই অবস্থা পড়ালেখার, আমরা ঘরে বসেই অনলাইনে পড়তে হচ্ছে। আমি আশা রাখি প্রত্যেকের হাতে একটা করে ব্যবসা গণিতের বই আছে। হ্যাঁ, এখন এই বইয়ে তুমি মনে রাখবা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড যিনি লিখেছেন তিনি অনেক কিছু জেনে, অনেক মেধা, অনেক শ্রম দিয়ে একটা বই কিন্তু তোমাদের জন্য উপস্থাপন করেন। হ্যাঁ, এই বইটার পেছনে ওনার অনেক বেশি পারিশ্রমিকের, আমার মনে হয় পারিশ্রমিকের সাথে যে তুলনা কোনো অনেক বেশি ওনার শ্রম থাকে। এবং মনে রাখবে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড তোমার জন্য কিন্তু অ্যাসেট, এবং এই অ্যাসেটটা
তুমি যদি একটা ওয়ার্ড তুমি বাদ দিয়ে যাও তুমি এই অ্যাসেট থেকে বঞ্চিত হবা। সেজন্য এখন আমরা যে কোনো একটা বিষয়ে নেগেটিভ থেকে পজিটিভটা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের বর্তমান অবস্থা যেটা, সেই অবস্থা থেকেই আমরা জানি এটা আমাদের জন্য সবার জন্য একটা নেগেটিভ অবস্থা, কিন্তু এখান থেকে আমরা পজিটিভকে বের করার চেষ্টা করব। আমরা হয়তো তোমরা যখন স্কুল কলেজে ব্যস্ত থাকতো তখন অনেক বেশি সময় তোমাদেরকে দিতে হতো, বা এই কলেজে বা প্রাইভেটের পেছনে, তুমি ঘরে যখন বসে আছো তখন তোমার হাতে যে বইটা আছে চেষ্টা করবা এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড যাতে তোমার আত্মস্থ হয়। হ্যাঁ, এখন ঘরে বসে তুমি ক্লাস এটা ইউটিউবে ছাড়লে তোমরা বারে বারে দেখে এটা আত্মস্থ করতে পারবা। আমরা জাস্ট গাইডলাইন দিব। হ্যাঁ, তুমি বই পড়ে আরও যখন আমি পথটা চিনিয়ে দিব, তুমি সেই চেনা পথে বই পড়লে ওই পথে যেতে যেতে তোমার পথটা তোমার কাছে সহজ হয়ে যাবে, পরিচিত হয়ে যাবা। হ্যাঁ, এটা মনে রাখবা, সময় চলে যাচ্ছে কিন্তু টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, কারোর জন্যই বসে থাকে না। তোমার জন্য তোমার এই সময়টা চলে যাচ্ছে, তাই ঘরে বসে চেষ্টা করবা যে তোমার এই সাবজেক্টটা যেগুলো আছে বইয়ের, যে প্রত্যেকটা ওয়ার্ড তুমি বারে বারে পড়ে চেষ্টা করো বোঝার। আমার ক্লাসটাও বারবার দেখার চেষ্টা করো, এবং আমরা পরবর্তী ক্লাসে আরও আমরা যে এখানে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আছে, এই নির্ণায়ক জিনিসটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। অঙ্কের আগে আমি মূল বিষয়গুলো প্রথমে একটু আলোচনা করে দিব, কিভাবে কি গঠন করা হয়, তারপর আমরা অঙ্ক আরও কিছু করব। ঠিক আছে? তাহলে আমার ক্লাসটা যদি